কোত্থেকে শুরু করব? ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ কোন কথাটা দিয়ে শুরু করব আসলে আমি ভেবে পাচ্ছি না। বাংলাদেশের এরকমই তো প্রত্যাশা ছিল নাকি? এর চেয়ে ভালো কিছু করবো, অসাধারণ কিছু করবো, সেরকম প্রত্যাশা কি ছিল কি? আমি ঠিক জানি না আসলে এইসব ম্যাচের পরে আর কি বলার থাকে। মানে খুব পরিচিত দৃশ্য, পরিচিত স্কোর কার্ড, দিনের পর দিন আমরা দেখেছি টপ অর্ডারে কলাপস, 35 রানে 5 উইকেট, সেখান থেকে মিডল অর্ডারে একটা লড়াই, এবং এরপর 228 রানের একটা মাঝামাঝি স্কোর, যেটা একসময় বোলিংয়ে এসে একটু আশা জাগবে কিন্তু আবার শেষ হয়ে যাবে, এবং শেষ পর্যন্ত 6 উইকেটের বড় হার, সহজ জয় প্রতিপক্ষের। এত কিছুর মাঝেও আজকের ম্যাচে আলাদা করে তৌহিদ হৃদয়ের কথা বলতে হবে। তবে তার আগে আমি আর কথা বলতে চাই একটা জিনিস নিয়ে, আজকের ম্যাচের ক্যাচ নিয়ে। কোন ক্যাচ? রোহিত শর্মার ক্যাচ নাকি জাকের আলীর ক্যাচ? আচ্ছা, কোনটাকে আপনি বেশি র্যাঙ্ক দেবেন? কোন ক্যাচ মিসটা ওয়াজ মানে বেস্ট? রোহিত শর্মার ক্যাচ মিসটা বেশি ভালো ছিল নাকি জাকের আলীর ক্যাচ মিসটা বেশি ভালো ছিল? যদি আমি ইম্প্যাক্ট বিবেচনা করি, দুটোই আসলে খুব কাছাকাছি ইম্প্যাক্ট ছিল। কীরকম? রোহিত শর্মা ওই ক্যাচটা নিলে হ্যাট্রিক হয়ে যায়, অবভিয়াসলি আকসার ব্যাটেলের জন্য একটা দারুণ দারুণ ব্যাপার, এরকম মঞ্চে হ্যাট্রিক। আবার আরেক দিক দিয়ে বাংলাদেশ আরও তাড়াতাড়ি বান্ডেল আউট হয়ে যেত, এত লম্বা সময় ধরে খেলা লাগতো না, এটা ফর শিওর। এটা হচ্ছে ইম্প্যাক্ট। একই সাথে ইম্প্যাক্ট, জাকের আলী ওই ক্যাচটা নিলে তখন লোকেশ রাহুল আউট হয়ে গেলে ইন্ডিয়া আরেকটু প্রেশারে পড়তো, খেলাটা হয়তো বা আরেকটু টাইট হতো বা আরেকটু ডিপে চলে যেতে পারতো, বা ইন্ডিয়ার উপর একটু হলেও প্রেশার পড়তো, যে প্রেশারটা তাদের পড়তো না, বরং প্রেশারটা রিলিজ করে দিয়েছেন লোকেশ রাহুল পরেই। এটা হচ্ছে ইম্প্যাক্ট। কিন্তু যদি আপনি অন্য দিক দিয়ে চিন্তা করেন, কার মিসটা ওয়াজ মানে বেশি খারাপ ছিল, ওয়ার্স্ট ছিল, রোহিত শর্মা আর নাকি জাকের আলী? আমি বলবো জাকের আলী। কারণ রোহিত শর্মারটা ওয়াজ আ কুইক রেসপন্স। আপনি যদি রেসপন্স টাইম দেখেন, খুবই কম সময় পেয়েছেন। স্লিপে সাধারণত ক্যাচ আইদার ইউ টেক অর ইউ মিস। বা জাকের আলী একেবারে বাউন্ডারি লাইনে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে আছেন, বল আসছে আসছে, তিনি অনেক সময় পেয়েছেন, পজিশন নিয়েছেন, ক্যাচ নিতে গিয়ে ফেলে দিয়েছেন, জাকের আলী ক্যাচটা মিস করেছেন। এসবের বাইরে এবার আসেন আরেকটা বিষয় নিয়ে আলাপ করি। আজকের ম্যাচে অবভিয়াসলি তৌহিদ হৃদয়ের কথা তো বলবো, বাট জাকের আলীর ব্যাটিংটা নিয়ে যদি একটু কথা বলি, কেমন লেগেছে আপনার কাছে? পরিস্থিতি অনুযায়ী ঠিক ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী ঠিক থাকলেও একসময় কিন্তু তার এবং তৌহিদ হৃদয়ের স্ট্রাইক রেট ওয়াজ প্রিটি সিমিলার। তারপর তৌহিদ হৃদয় সেটাকে কাভার আপ করেছেন, এবং বেশ ভালো কাভার আপ করেছেন ক্র্যাম্প হওয়ার আগ পর্যন্ত। ক্র্যাম্পের পরে দিনে কী করেছেন সেই আলোচনায় আর এখন যাচ্ছি না, এটা বললেও আসলে খুব বেশি আমি মনে হয় যে লোকজন পছন্দ করবে না। কিন্তু জাকের আলী সেটা কাভার আপ করতে পারেননি, বরং তিনি সুযোগ ছিল, আশা ছিল, প্রত্যাশা ছিল, এবং তিনি যদি আরেকটু গিয়ার আপ করতে পারতেন, বাংলাদেশের রানটা বড় হতো এবং সেটা হয়তো বা আরেকটু খেলাটাকে জমিয়ে দিত, কিন্তু সেটাতে জাকের আলী ব্যর্থ হয়েছেন, ক্যাচটা মিস করেছেন। তৌহিদ হৃদয়ের কথাটা আসলে কি বলতে চাইছি আমি, তৌহিদ হৃদয়ের উপর আমার শেষ দিকে বিরক্তই লাগছিল সিরিয়াসলি। কারণ হচ্ছে তিনি ক্র্যাম্প নিয়ে খেলছেন, অসাধারণ হিরোইক নক, তার ফার্স্ট 100, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের 100 এই সিজনের ফার্স্ট, সব কিছু মিলিয়ে এটার একটা আলাদা মাহাত্ম আছে। বাংলাদেশের ওই কলাপস থেকে 35 থেকে যে বাংলাদেশ 228 পর্যন্ত গিয়েছে, বড় ক্রেডিট এই দুজনের। কিন্তু তৌহিদ হৃদয়ের উপর বিরক্ত লাগছিল কখন? প্রথমত তিনি তখন ক্র্যাম্প হওয়ার পর তিনি পুরোপুরি সেঞ্চুরির জন্য খেলেছেন, বরং তিনি ক্র্যাম্প হওয়ার পর ম্যাক্সওয়েল হতে পারতেন কিনা, ম্যাক্সওয়েল হতে সুযোগ ছিল কিনা জায়গায় দাঁড়িয়ে, নিজে যদি 6টা বল খেলা। কিন্তু তিনি কি করেছেন, প্রত্যেকবার ওভারে প্রথম বলে সিঙ্গেল নিয়ে সাকিবকে স্ট্রাইক দিয়েছেন, প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিশাদকে স্ট্রাইক দিয়েছেন, এবং তারা যথারীতি আউট হয়েছেন অন্য প্রান্তে গিয়েই। এইটা হয়তো বা তার জায়গায় অন্য যে কেউ থাকলে, আমি থাকলেও এখন বড় বড় কথা বলছি, বাট আমিও একই কাজ করতাম, সেঞ্চুরির জন্যই খেলতাম ওই সিচুয়েশনে, কারণ দলের রান আর কতই বল নাকি। কিন্তু নর্মালি এই কারণে ম্যাক্সওয়েলের আলাদা। ম্যাক্সওয়েলের কথা বারবার কেন বলছি, নিশ্চয়ই মনে আছে সেই অসাধারণ ম্যাচটির কথা, তার এক পায়ের খেলার কথা। রিজনারও এরকম আছে। আজকে তৌহিদ হৃদয় সেটা করতে পারেননি বা করেননি, কারণ তিনি যদি দেখেন তার ওই 100 করতে পরে 118 বলেই লেগেছে, এবং তারপর আসলে তার ওই ইনিংসটা 100টা শুধু তার নিজের জন্য একটা দারুণ অর্জন হয়েছে। কারণ তিনি তার আগে যদি প্রথম 90 রানের কথা বলি, সেটা ছিল দলের জন্য, 100টা তিনি নিজের জন্য করেছেন, দের ইজ নো ডাউট, এবং এই সমালোচনাটা করছি আমি। আপনারা আমাকে গালি দেন, যা বলেন বলেন। অলরাইট, লেটস ফরগেট অ্যাবাউট ইট। ব্যাটিং বোলিং নিয়ে কথা বলি বাংলাদেশের। আজকে বাংলাদেশ, আজকে না শুধু গত কয়েক বছর ধরেই বা সবসময় বাংলাদেশ 5টা বোলিং দেখেন। আজকে 4টা টিমের খেলা হয়ে গেল, কালকে 2টো টিম, এবং আজকে ইন্ডিয়াকে ধরলে 3টা টিমই তারা অ্যাটলিস্ট মোর দ্যান 5, অ্যাটলিস্ট 6 বোলিং অপশন ব্যবহার করেছে। শুধুমাত্র বাংলাদেশ একটা দল যারা 5টা বোলার নিয়ে খেলেছে। এখন চিন্তা করে দেখেন আজকের ম্যাচে 6 বোলিং অপশনটা কে ছিল? সৌম্য সরকার। কিন্তু সে কি আসলে এই উইকেটে আইডল বা আদর্শ বা ম্যাচ সিনারিওতে তাকে আনার সুযোগ ছিল কিনা? প্রশ্নের উত্তর হচ্ছে না। বরং এই জায়গাটা আজকে যদি মাহমুদুল্লাহ রিয়াদ থাকতেন, প্রথমত ব্যাটিংয়ে আজকের যে ম্যাচের যে সিনারিও ছিল রিয়াদের জন্য পারফেক্ট ছিল, রাইট? এবং একই সাথে বোলিংয়ে তিনি আজকে বোধহয় কাজে লাগতে পারতো। বাংলাদেশ
ইনফ্যাক্ট আমি তো খুবই একটা থার্ড স্পিনিং অপশনের অভাব বোধ করছিলাম, কারণ আজকের উইকেটে যেভাবে টার্ন হচ্ছিল, যেভাবে যত বেশি স্লো হচ্ছিল, স্টক বলগুলি এখানে কাজ করছিল স্পিনারদের আমি দেখছিলাম। সেদিক থেকে বাংলাদেশের যদি আজকে নাসুমও থাকতেন, বাট ইস মাহমুদুল্লাহ রিয়াদও যদি বল করতেন, আর একটু ডিফিকাল্ট হতো ইন্ডিয়ান ব্যাটারদের জন্য। তারা ওই মিডল ওভারে যে স্ট্রাগলটা করেছেন ইন্ডিয়ান ব্যাটাররা, সেই স্ট্রাগলটা আরেকটু বাড়তো বাংলাদেশ যদি ওই সময়টাই করতো। বাট এই ম্যাচ নিয়ে আসলে এত কথা বলার কোনো কারণ নেই। এই ম্যাচ যখন টস হয়েছে, বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে এবং প্রথম 10 ওভারের পরে খেলা শেষ হয়ে গেছে। 10 ওভার 35 রান 5 উইকেট, এই ম্যাচে আর কিছু থাকার কথা না। তারপরেও ছিল বাংলাদেশ যখন 228-এ শেষ করলো, সেটাও শেষ হয়ে গেল তার পরের 10 ওভারে, আবার যখন ইন্ডিয়া ব্যাট করতে নামলো। শুভমান গিল, ওয়াট আ প্লেয়ার। কারণ হচ্ছে যে দেখেন, তিনি এখন এই মুহূর্তে ইন্ডিয়ার ফাস্টেস্ট 8 সেঞ্চুরি করা ম্যান, অর্থাৎ তার চেয়ে দ্রুততম সময় 8টা সেঞ্চুরি, এটা তার মাত্র তার 51তম ইনিংস লেগেছে, 8টা সেঞ্চুরি হয়ে গেছে তার। লাস্ট 4 ইনিংসে 2 50, 2 100। কেন তিনি এখন বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান, তার প্রমাণ তিনি আজকে দিয়েছেন। এবং মজার ব্যাপার দেখেন, আজকে তিনি তার ক্যারিয়ারের তো বটেই, ইন্ডিয়ার হিস্ট্রির অন্যতম স্লোয়েস্ট 100 করেছেন। কিভাবে? 2019, গত 5 বছরে এটা সবচেয়ে স্লোয়েস্ট 100 ইন্ডিয়ার। তিনি মনে করিয়ে দিয়েছেন সচিন রমেশ টেন্ডুলকারকে 2010 সালের পরে, অর্থাৎ এই বাংলাদেশের সাথেই 2012 সালে মিরপুরে তার বিখ্যাত 100 বলে 100, যেটা করতে তিনি করেছিলেন, তার বিখ্যাত 100 যেটা করতে তিনি খেলেছিলেন 138টা বল। বাংলাদেশ ম্যাচটা জিতেছিল, সচিন টেন্ডুলকারের 100 হয়েছিল, ইন্ডিয়া ম্যাচটি হেরে গিয়েছিল। সেটা হচ্ছে ইন্ডিয়ার এই 2010 সালের পর থেকে সবচেয়ে স্লোয়েস্ট 100-এর রেকর্ড। সেই তালিকাটাই এখন আছেন শুভমান গিল, 125 বল লেগেছে তার। কিন্তু তারপরও আপনি কিন্তু শুভমান গিলকে আপনি আজকের ম্যাচের জন্য বরং আপনি বলতে পারবেন এটা তার স্লোয়েস্ট ইনিংস, বা তিনি বরং ম্যাচ সিনারিও, কন্ডিশন, সব কিছু বিবেচনায়, সিচুয়েশন অনুযায়ী ইট ওয়াজ দ্য পারফেক্ট নক ফ্রম শুভমান গিল। সুপার পারফেক্ট ইনিংস, এবং হোয়াট অ্যান ইনিংস। তিনি নিজেকে একেবারেই কেন তিনি বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান সেটা তো প্রমাণ করেছেন। এবং ইন্ডিয়ার জন্য বরং খানিকটা চিন্তার এখন, যে তাদের এই যে কয়েকটা স্ট্রাগল আছে তাদের, হ্যাঁ, সেটা হচ্ছে মিডল ওভারে উইকেট নিতে না পারে। একটা দল 35 রানে 5 করার পর থেকেও সেটাকে তারা আর উইকেট নিতে পারেনি, যেটা বাংলাদেশের জন্য ভালো হয়েছে, তাদের জন্য খানিকটা চিন্তারই বটে। এবং তারা নিজেরা মিডল ওভারে স্ট্রাগল করছে, ওই 15 থেকে 40, ভেরি ক্রুশাল এই সময়টাই ইন্ডিয়া কিন্তু বেশ স্ট্রাগল করেছে বলতে হবে বাংলাদেশের স্পিনারদের এগেনস্টে, তাও আবার। সো সব মিলে এই ম্যাচটা বরং ইন্ডিয়ার জন্য আমার মনে হয় যে টুর্নামেন্ট যেভাবে শুরু তারা চেয়েছিল অনেকটা সেরকমই হয়েছে। হয়তো রান রেট আরেকটু বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল, সেটা করতে পারলে তাদেরও ভালো লাগতো, কারণ রান রেট হতে যাচ্ছে খুবই ক্রুশাল। এই গ্রুপগুলো যখন আস্তে আস্তে সেমিফাইনালের জন্য প্রস্তুত হবে, কে যাবে, হিসাব নিকাশ সমীকরণগুলো আসবে। বাংলাদেশের জন্য ইট ওয়াজ অ্যান এভারেজ পারফরমেন্স, বাংলাদেশ সাধারণত যেরকম পারফর্ম করে থাকে। কি চেঞ্জ বা আপনি কি দেখতে চাইবেন এখন ভারতের দিক থেকে, সেটা বলতে চাই না, বরং বাংলাদেশের দিক থেকে কি দেখতে চাইবেন? এই যে এত কথা হয়েছে, ইন্টেন্ট বাংলাদেশ দল এখন আধুনিক স্টাইলে ওয়ানডে খেলতে চায়, সেটা কি দেখা গেল টস জিতে ব্যাট করতে নেমে? আজকে নিশ্চয়ই ইন্ডিয়া ভালো বল করেছে, বাট বাংলাদেশের ব্যাটারদের দায়ও কি কম, তারা যেভাবে আউট হয়েছেন, সব কিছু মিলে। এবং ফিল্ডিং এবং নাজমুল হোসেন শান্ত, ও মাই গড, হাউ ক্যান আই ফরগেট নাজমুল হোসেন শান্ত। তিনি আসলে আর কতদিন নিজেকে নন পারফর্মিং ক্যাপ্টেন হিসেবে দলে স্টিল তিনি নিজেকে এলিজেবল করে রাখতে পারেন, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। সো নেক্সট ম্যাচে অবভিয়াসলি বাংলাদেশ দলে চেঞ্জ আসবে, বাংলাদেশ দলকে এই কম্বিনেশন নিয়ে খেলবে, বোলিং কম্বিনেশন। আমার মনে হয় সেটা ওয়াইজ হবে না, যদিও ম্যাচের ভেন্যু চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট স্টিল। এবং একই সঙ্গে ব্যাটিংয়েও কি চেঞ্জ হবে? মাহমুদুল্লাহ রিয়াদ যদি ঢোকেন, অবভিয়াসলি কাউকে না কাউকে তো জায়গা ছাড়তে হবে। অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আসবে আসলে নেক্সট ম্যাচে বাংলাদেশের। খুবই কম সময়ের টুর্নামেন্ট, মাত্র 3টা ম্যাচ, 5টা ম্যাচ জিতলে আপনি চ্যাম্পিয়ন হয়ে যাবেন। সো অনেক রকম ঘটনা ঘটতে থাকবে। এখনকার মতো আমার মনে হয় যে গুড নাইট, কংগ্রাচুলেশন ইন্ডিয়া, ভেরি ওয়েল প্লেড। এবং বাংলাদেশের জন্য আসলে কিছু বলার নেই। আপনাদের কিছু বলার থাকলে নিচে কমেন্টস করে বলে যান। বাই বাই, টাটা।